কি সমস্যা বলুন তো? মোহাম্মদ ইউনুস বিরিয়ানি খাচ্ছেন কিন্তু তাতে পেঁয়াজ জুটছে না। মোহাম্মদ ইউনুসের জুটলেও বাংলাদেশের বাকি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর বিরিয়ানিতে আর পেঁয়াজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করে খুঁজে পাবে? 150 থেকে 200 টাকা কিলো। কার পক্ষে কেনা সম্ভব? 150 থেকে 200 টাকা পেঁয়াজের কিলো। বাংলাদেশ ভেবেছিল যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করবো না, বন্ধু রাষ্ট্রগুলো থেকে নিয়ে যাবো। কোন কোন বন্ধু রাষ্ট্র? এই যেমন আছে না, পাকিস্তান, চীন, মায়ানমার, তুরস্ক, মিশর। 5টা বন্ধু রাষ্ট্র ঠিক করেছিল যাদের কাছ থেকে খাবার কিনবে, পেঁয়াজ কিনবে, এসব কিনবে। ভারত থেকে আমদানি বন্ধ করে দিয়েছিল। ভারতও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। লাস্ট গিয়েছিল 30শে আগস্ট, শেষবার ভারতের পেঁয়াজ বাংলাদেশে গিয়েছিল। অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3টে মাস ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছিল, পেঁয়াজ যায়নি। তার ফলে কি হয়েছে? ওই যে বললাম, পেঁয়াজের দাম বাংলাদেশে 150 থেকে 200 টাকা কেজি। মোহাম্মদ ইউনুস সত্য বিরিয়ানিতে পেঁয়াজ পাচ্ছেন, বাকি বাংলাদেশিদের রান্না থেকে পেঁয়াজ উঠে গেছিল। সেই হাতে পায়ে ধরতে হলো দিল্লির। বাংলাদেশের কোনো উপায় নেই, ঢাকার কোনো উপায় নেই। সব দিক দিয়ে তাদেরকে দিল্লির হাতে পায়ে ধরতেই হবে, সরকারে যেই থাকুক। তাই আবার দিল্লির হাতে পায়ে ধরে আপাতত তারা ঠিক করেছে যে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যত দোস্তিই থাকুক, পেঁয়াজের দিক দিয়ে ভারতকে চটানো যাবে না। তাই আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 1,500 টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করবে বাংলাদেশ। আর এই খবরটা এখন আমদানি শুরু হয়নি, লাস্ট পেঁয়াজ গেছে 30শে আগস্ট। এই আমদানি হবে এটা শোনার পরই বাংলাদেশে পেঁয়াজের দাম নাকি কমতে শুরু করেছে, 150 টাকা থেকে 100-এর কাছাকাছি এসেছে। বাংলাদেশের ইউনিট সরকার ঠিক করেছে যে আগামী বছরের 31শে মার্চ অব্দি ভারত থেকে মোট 1,500 টন পেঁয়াজ আমদানি করবে। বাংলাদেশের 50 জন ব্যবসায়ীকে, 50 জন আমদানিকারককে প্রত্যেককে 30 টন করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার অনুমতি দিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। এখন আগামী বছরের 31শে মার্চ অব্দি এই 50 জন 30 টন মানে প্রায় 1,500 টন পেঁয়াজ আমদানি করবে। নাহলে তো পেঁয়াজ পাতে জুটছে না। 150 টাকা কেজি, 200 টাকা কেজি, সাধারণ মানুষ কি করে কিনবে? এই যে ইউনুসের আর এই জামাতের লোক যারা বাংলাদেশের আম পাবলিককে ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখছে, বয়কট ভারত, বয়কট ভারত, চলবে কি করে? বাংলাদেশের বিখ্যাত বস্ত্র শিল্পগুলো পথে বসে গেছে। কেন? বাজার তো ভারত। 150 কোটির বাজারকে অগ্রাহ্য করে আমেরিকা চলতে পারছে না, এই পুচকে বাংলাদেশ কি করে চলবে? বড় দেশগুলোর একটা সুবিধা আছে, বিশেষ করে যাদের বাজার বেশি, তারা যে কোনো দেশকে একেবারে ছেটে ফেলেও বাকিরা চলতে পারবে। ভারতে যেমন আমরা অনেক কিছু রপ্তানি করি, পেঁয়াজ থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, অন্যান্য সফটওয়্যারের জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু আমরা রপ্তানি করি। বাংলাদেশে যদি সেগুলো সাপ্লাই করে আমরা বন্ধ করে দিই, আমাদের ব্যবসায়ীদের খুব বেশি হলে ওই 6 মাস 1 বছর অসুবিধা হবে। তারপর তারা নিজেরাই বাজার খুঁজে নিতে পারবে। কিন্তু বাংলাদেশ কি করবে? তাদেরকে কেউ বাঁচাতে পারলো না, না পাকিস্তান, না চীন, না মায়ানমার, না তুরস্ক, না মিশর। ভারত ছাড়া ভরসা করার মতন কোন দেশ বাংলাদেশের এখনো নেই। কিন্তু তবু যুব সমাজকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখতে হবে, বয়কট ভারত, বয়কট ভারত। বস্ত্র শিল্পীরা আজকে পথের ভিখারি হয়ে গেছে বাংলাদেশে, কারণ সবচেয়ে বড় বাজারটা ভারতবর্ষ এখন বন্ধ। পেঁয়াজ জুটছে না। 150 টাকার পেঁয়াজ কারা খাবে? যারা বয়কট ভারত করছে, তাদের 150 টাকা দিয়ে পেঁয়াজ খাবার ক্ষমতা নেই। আর যারা তাদেরকে এভাবে ব্রেনটা ওয়াশ করছে, একমাত্র তারাই খেতে পারবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মূর্খদের অবস্থা যা হয় তাই হয়েছে। কিন্তু ভারত আবার ওই যে বললাম, বন্ধুপ্রিয় দেশ, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র। আমাদের মত ছিল বাংলাদেশের সঙ্গে কোনো রকম চুক্তি করাই উচিত নয়, কোনো রকম ব্যবসা করাই উচিত নয়। আমাদের ব্যবসায়ীরা 1 বছর ভুগবে, 2 বছর ভুগবে, তারপর তারা নতুন বাজার খুঁজে নিতে পারবে। বিশ্বে অনেক দেশ আছে যাদের সঙ্গে ভারত চুক্তি করেছে। ভারত আমেরিকাকে বাদ দিয়ে অন্য দেশের সঙ্গে চুক্তি করে দিচ্ছে। আমেরিকার অস্ত্র চাইনা ঘোষণা করে দিয়েছে, রাশিয়া আছে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি আছে। তাহলে বাংলাদেশ তো একটা ছোট বড় দেশ, তাদের সঙ্গে বাণিজ্য করলাম আর না করলাম কি এসে গেল? কিন্তু মোদী সরকার, ভারত সরকার এখনো বাংলাদেশকে নিজেদের বন্ধু বলেই ভাবে। তারা মনে করে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটা অত্যন্ত দরকার। তাই এই 1,500 টন পেঁয়াজ বাংলাদেশকে দেওয়া হবে। 50 জন আমদানিকারক ব্যবসায়ী ভারত থেকে 30 টন করে কিনবেন। ভারত সরকার অনুমতি দিয়ে দিয়েছে। বাংলাদেশ কিন্তু ঘোষণা করে দিয়েছে, বাংলাদেশের বাজারে এই 1,500 টন পেঁয়াজ ঢুকে গেলে তারা আবার রপ্তানি বন্ধ করে দেবে, তারা আবার আমদানি বন্ধ করে দেবে, আর আমদানি করবে না, আবার ভারতীয় ব্যবসায়ীদের ভোগাবে। ফলে এদের সঙ্গে ভারত যে কতকাল আর বন্ধু সেজে থাকবে, কতকাল আর বাংলাদেশকে বন্ধু হিসেবে ভারত স্বীকার করবে, সেটাই এখন দেখার। আর অন্যদিকে
বাংলাদেশের অর্থনীতি কিন্তু একেবারে ডুবতে চলেছে। কে বলছেন? বাংলাদেশের রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান স্বীকার করে নিয়েছেন যে ঋণের বোঝা বাংলাদেশের মাথার উপর চেপে বসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই ঋণের বোঝা কমানোর কোনো ব্যবস্থা করতে পারছে না। অর্থমন্ত্রকের অধীনস্থ বাংলাদেশের এই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সাফ জানিয়ে দিয়েছেন, আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি। এই সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশের কর জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন উঠে গেছে যে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি নিজের দেশের অর্থনীতির হাল কেন ফেরাতে পারছেন না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ঢাকায় এই আলোচনা চক্রে এই রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ একেবারে অর্থনৈতিক দিক দিয়ে ঝাঁঝরা হয়ে গেছে। ভারতের সঙ্গে শত্রুতা করতে এসে একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। ঋণের বোঝা চেপে বসেছে। কি ভাবছে আমেরিকা ঋণ দিচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো ঋণ দিচ্ছে, খুব সুবিধা হবে। আরে ঋণের বোঝা চেপে বসবে, সেই ঋণের বোঝা এমন ভাবে চেপে বসবে বাংলাদেশকে এই সমস্ত দেশের পায়ে পড়তে বাধ্য হতে হবে। চীন কি জিনিস বাংলাদেশ এখনো বুঝতে পারেনি, পাকিস্তান কিছুটা বুঝতে পেরেছে যে চীনের কাছ থেকে ঋণ নিলে ভবিষ্যতে দেশটার অবস্থা কি হবে। অবশ্য ইউনিসেফ এসব কিছু করার নেই। তার দুই মেয়ে উচ্চশিক্ষিত, দুজনাই বিদেশে বসবাস করে, একেবারে মৌলবাদী চিন্তাধারার বাইরে থেকে তারা বসবাস করে। মোহাম্মদ ইউনুসের দুই মেয়ে, তাদের পোশাক আশাক একেবারে আধুনিক। কিন্তু সেই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মহিলাদের মৌলবাদী শিক্ষায় শিক্ষিত করে একেবারে বোরকা হিজাবের মধ্যে ঢেকে রাখতে চান। যিনি নিজের মেয়েকে, নিজের দুই মেয়েকে বিশ্বের দুটি আধুনিক দেশে বসবাস করার সুযোগ দিয়েছেন, পড়াশোনা করার সুযোগ দিয়েছেন, উন্নত শিক্ষার সুযোগ করে দিয়েছেন, উন্নত পোশাক, আধুনিক পোশাকের সুযোগ করে দিয়েছেন, তিনি নিজের দেশে এসে সবাইকে মৌলবাদী করতে চাইছেন এবং বাংলাদেশি মহিলাদের হিজাব এবং বোরখার মধ্যে ঢেকে ফেলতে চাইছেন। এই মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের মানুষ কবে চিনতে পারবে সেটার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। ঋণে জর্জরিত হয়ে গেছে। কয়েক বছর আগেই বাংলাদেশের কর জিডিপির অনুপাত ছিল 10%-এর বেশি, সেটা 3% কমে গেছে এই 2 বছরে। এখন সেটা 7%-এর ঘরে ঘোরাফেরা করছে। এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এহসান এইচ মনসুর, কৃষি দপ্তরের সচিব এবং আধিকারিকদের সামনেই এই কথা ঘোষণা করে দিয়েছেন এই বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এবং বাকি যারা বসেছিলেন তারা সেটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মোহাম্মদ ইউনুসের হাতে পড়ে দেশটা ঝাঁঝরা হয়ে গেছে। বাংলাদেশের গত বছরের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল $10,448 কোটি। 5 বছর আগে 2020 সাল ছিল ওই $7,355 কোটি। অর্থাৎ 5 বছরে বৈদেশিক ঋণের পরিমাণ 42% বৃদ্ধি পেয়েছে। এবং সৌজন্যে লাস্ট 2 বছরে মোহাম্মদ ইউনুসের সরকার। দেশটা কোথায় চলে যাচ্ছে বাংলাদেশের মানুষ কবে বুঝতে পারবে? কোনোদিনই বুঝতে পারবে না, কারণ দেশটা এখন জামাতের হাতে চলে গেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করছে, তারা জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে অস্বীকার করছে, তার মূর্তি ভেঙে ফেলছে। যারা নিজের দেশের স্বাধীনতাকে অস্বীকার করে তাদের যে কতটা অবনতি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওই যেটা বললাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, সামান্য পেঁয়াজের জন্য সেই দিল্লির হাতে পায়েই পড়তে হলো ইউনুসের সরকারকে। কি বলবেন আপনারা? কি করা উচিত ছিল ভারতের ব্যবসায়ীদের? অন্যদিকে ব্যবসা শিফট করে বাংলাদেশকে একেবারে পুরোপুরি কাট অফ করে দেওয়া উচিত ছিল। কিন্তু ওই যে বললাম, ভারত সরকার এখনো চায় বাংলাদেশ বন্ধু রাষ্ট্র হয়েই থাকুক, যেটা এত বছর ধরে চালা হয়ে এসছে। কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের রাজত্বকালে জামাতপন্থীরা কি ভারতের সঙ্গে আদৌ শত্রুতা কমাবে? তারা উপকারের সময় উপকার নেবে এবং বেইমানি করার সময় বেইমানি করবে। এটাই হচ্ছে জামাত এবং মোহাম্মদ ইউনুসের এই মৌলবাদী সরকারের একমাত্র কাজ। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আজকে দিনের শেষ প্রতিবেদন একেবারে মিস করবেন না। সেখানে আমি বলবো এই বাংলায় এসআইআরে কত ভুয়ো নাম বাদ যাচ্ছে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে শুধু নয়, দেশ বিদেশে, বিশেষ করে প্রতিবেশী দেশে ঠিক কি ঘটছে আর তার সঙ্গে ভারতের কি সম্পর্ক রয়েছে, এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।